হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা বেজে 20 মতো। আমার চান টান হয়ে গেছে আর এই এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। সকাল থেকে আর অন করিনি, কেননা সেরকম বাবা সর্দি হয়ে গেল ঠান্ডা গরমে। ঠান্ডা মানে চান করেছি আর গরম বাইরেটা পুরো। তো যাই হোক, তো সকাল থেকে আর ভিডিও করিনি, মানে ক্যামেরাই অন করিনি, কেননা আজকে আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে আমার বাড়িতে একজন আসবে, আমাদেরই পরিবারের একজন। তো কে আসবে না আসবে সেটা এলে বুঝতেই পারবে। যদিও সে কিন্তু খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, খুব একটা কেন একেবারেই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাও তার মধ্যে আমি বলে রেখেছি একটু আধটু অবশ্যই তাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করাবো। আর তাই জন্যেই আমি না সকাল থেকে আর ব্লগটাকে স্টার্ট করিনি। তো এখন চান টান করে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু দেখা তো করি, কেননা যে আসবে সে আসবে বিকেলে, তো অনেকটাই টাইম আর কি। সকাল থেকে তো তোমাদের সঙ্গে দেখা না করলে কেমন লাগে। তো দাঁড়াও একটু বসি। ম্যাগি এই যে দেখিয়ে দিলাম, একটু বসি, তারপর বসে তোমাদের সঙ্গে কথা বলছি। দাঁড়াও। হ্যাঁ, ম্যাগির খাবারটা নিয়ে এসে এইমাত্র রাখলাম, এখন ঠান্ডা হচ্ছে। আর ওকে আজকে একটু দই ভাত দেবো, জানো তো। এই দেখো, মানে মাংস ভাত মাছ সবই আছে, আর একটুখানি অল্প দই ভাতও ট্রাই করব যে মহিলা খায় কিনা। আমার মনে হয় না খাবে, কেননা ও প্রচণ্ড চুজি। ছোটবেলায় সব খেত জানো তো, তখন এরম চুজি ছিল না, বাট এই যত বড় হয়েছে তত এইসব প্যাচাং আরম্ভ হয়েছে। এখন মোটে এদিক ওদিক খেতে পারেন, মানে চায় না। ওর যা স্টেপল ডায়েট ওটা সেটাতেই ও থাকবে। তো একঘেয়ে লাগে না কি জানি না আমি। তো বাবা সর্দি হয়ে গেল হঠাৎ। তো বিকেলবেলা তো ভালোই লাগবে, মজা হবেই। আসছে আর ভাবলাম যে চলো সকালেও তোমাদের সঙ্গে একটু আড্ডা তো মারি। কালকে ফেসবুকে একটা গল্প পড়েছি। এবার এখন দেখো, আমার ওই ফোনটা তো নেই যে তোমাদের গল্প পড়ে শোনাবো। মানে অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করিনি। তার মধ্যে যে গল্প আমার পছন্দ আসেনি তা না, বেশ কয়েকটা গল্পই ভালো লেগেছে। কিন্তু ফোন তো এখনও আমার নেই। ফোন তো আমার বার্থডেতে গুড্ডি আমাকে গিফট করবে, তোমাদেরকে বলেইছি। তো যতক্ষণ না ও গিফট করছে ততক্ষণ আমার ফোনের কোনো ব্যাপার নেই। তবে ফোনটা এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারও করব এবং তোমাদেরকে বলেও দেবো যে যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে তারা সেম নাম্বারেই আমাকে আবার হোয়াটসঅ্যাপ করো, কেননা নাম্বারটা আমি একই রাখবো, এরকমই প্ল্যান আছে আর কি। তো কালকে একটা গল্প পড়েছি, তোমাদের সেটা ছোট করে মুখেই বলছি আর কি, পড়ে শোনানোর তো কোনো সুযোগ নেই, কেননা আমারই একটাই মোবাইল এখন। তো কি দেখে আর পড়ে শোনাবো বলো। তো মুখেই বলছি, এবং মানে খুবই হার্ট টাচিং যাকে বলে গল্পটা। বৃদ্ধা মা, মানে বাবা মারা গেছে কিছুদিন হলো, তো মা এখন ছেলের কাছেই থাকেন। ছেলে আর রিসেন্ট বৌমা এসেছে সংসারে। ছেলেকে অনেক মানে ভালো করে মানুষ করেছেন। ছেলে ওয়েল এস্টাবলিশড, ভালো চাকরি করেন এবং সব কিছু দিয়ে ছেলেকে, ওই একটি মাত্র ছেলে, তাকে সব কিছু দিয়ে বড় করেছেন। তো বাবা মারা যাওয়ার পর থেকে কিছুদিনের মধ্যেই ছেলে বিয়ে করে, নিজের পছন্দেই বিয়ে করেছে। তো বউ এসছে। এবার বউ আসার পর থেকেই মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমনই যে বউ ছেলেকে বলছে যে মায়ের লায়াবিলিটি নেওয়ার কোনো মানে হয় না। আর ছেলে বউ দুজনেই কিন্তু চাকরি করে, দুজনেই জব করে, মা বাড়িতেই থাকতেন। তো বউয়ের ইন্ধন পেয়ে যাই হোক ছেলের মোটামুটি ব্রেন ওয়াশ হয়ে যায় ভালোই। এবং ছেলে একদিন মাকে বলে যে তোমাকে আমরা আর মানে রাখতে পাচ্ছি না, তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে। তো মা বলে আমি কোথায় বেরোবো, আমার তো আর কিছুই নেই, এইটাই তো আমার বাড়ি। আমি হঠাৎ এত বছরের আমার সংসার, এত বছর ধরে আমি এখানে রয়েছি, সেই আমার বিয়ে হওয়ার থেকে রয়েছি, তোর জন্ম হয়েছে, তোকে বড় করেছি, আর এখন আমি এইখান থেকে বেরিয়ে, তোর বাবাও নেই, কিছু না, আমি কোথায় যাব, কি করব? ছেলের বক্তি হচ্ছে আমি জানি না এইসব, তুমি কোথায় যাবে সেটা তোমার প্রবলেম, কিন্তু আমরা তোমাকে নিয়ে মানে আমাদের বাড়িতে রাখতে পারবো না, তুমি বিদায় হও বলে একদিন জোর করে বিকেল দুপুরবেলা মাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল, মানে রীতিমতো বার করে দিল।
তো বৃদ্ধা মা কি করবেন বুঝেই উঠতে পারছেন না। তো সামনে একটা পার্ক ছিল কিছুটা দূরে, সেই পার্কে গিয়ে উনি বসে বসে কাঁদছেন। এবার আস্তে আস্তে বিকেল গড়াচ্ছে, সময় সন্ধ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তো ওনারও খুব চিন্তা হচ্ছে যে উনি এই তো অন্ধকার নেমে আসছে, কোথায় যাবেন, কি করবেন, কেউই নেই, মানে কোনো টাকা পয়সাও নেই, কোনো সম্বলও নেই, কিছুই নেই, এক কাপড়ে ছেলে এরকমভাবে মানে তাড়িয়ে দিয়েছে। এবার হঠাৎ পেছন থেকে একটি 26-27 বছরের ছেলে সে এসে মানে সে কিছুক্ষণ ধরে দেখছিল যে বয়স্ক মহিলা এরকম কাঁদছে একা একা বসে। তো সে এসে বলে যে মাসিমা আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদছেন এখানে বসে, এবার তো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আপনি বাড়ি চলে যান। তখন মাসিমা মানে ভদ্রমহিলা বলেন যে এরকম ব্যাপার, আমার ছেলে তাড়িয়ে দিয়েছে, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, তবে তুমি চিন্তা করো না, আমি দেখবো কি করা যায়। ছেলেটি বলে যে মাসিমা আপনি বাড়ি চলে যান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। মাসিমা বলেন না, আমি আর বাড়ি যাব না, কেননা আমাকে যে বাড়ির থেকে আমার নিজের সন্তান তাড়িয়ে দিয়েছে সেই বাড়িতে আমি আর ফিরে যাব না, কোন মুখে গিয়ে দাঁড়াবো। তো তখন ছেলেটি বলে যে মাসিমা আমার মা বাবা কেউ নেই, তো আমি একাই থাকি এখানে, একটা 2 বেডরুম ফ্ল্যাট নিয়ে থাকি, এবং আমি চাকরির জন্য কিছু পড়াশুনো করছে, কম্পিটিটিভ এক্সাম দেবে বলে, তো সেইভাবে আমি আছি। তো আপনার যদি কোনো অসুবিধে না হয় আপনি আমার সঙ্গে চলুন, আমার সঙ্গে থাকবেন আমার বাড়িতে, 2 BHK ওটা, তো কোনো অসুবিধে আপনার হবে না। তো মাসিমা মানে ভদ্রমহিলা রাজি হয়ে যায়, কেননা ভদ্রমহিলার তো আর কোনো অপশান নেই না, এই ব্যাপারটা রাজি না হলে ওনার আর কোথাও যাওয়ার নেই। তো উনি বলেন ঠিক আছে বাবা চলো, আমি তোমার সঙ্গেই যাব। তো মাসিমা মানে বয়স্ক ভদ্রমহিলা সেই ছেলেটির সঙ্গেই যায়। তো ছেলেটি ভীষণ যত্ন করে, ভীষণ মানে নিজের মায়ের মতো মাসিমাকে যত্ন আত্তির করে মানে পুরো সম্মান দিয়ে সেই বাড়িতে রেখেছে। এবার মাসিমা মাঝে মাঝে ওকে একটু রান্না বান্না করে খাওয়ায়, এবং ছেলেটির সেই রান্না খেয়ে ভীষণ ভালো লাগে, মানে পুরো মানে কি বলবো, মানে আপ্লুত হয়ে যায় যে এত ভালো রান্না করেন এই বয়স্ক মহিলা। তো একদিন এরকমভাবেই চলছে। তো একদিন মাসিমাকে মানে বয়স্ক মহিলাকে ছেলেটি বলে যে মাসিমা আমার কয়েকজন বন্ধু বান্ধবকে আমি এরকম গল্প করেছি যে আপনি এত ভালো রান্না করেন এবং আমার ভীষণ ভালো লাগে আপনার প্রত্যেকটা রান্না, তো আমার বন্ধু বান্ধবরা একটু আসবে, তাদের জন্য আপনি কি রান্না করতে পারবেন? তো মাসিমা বলে যে হ্যাঁ দেখো আমি রান্না নিশ্চয়ই করতে পারবো তাদের জন্যে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো সব কন্টিনেন্টাল অমুক তমুক এইসব খায়, সেই সব তো আমি করতে পারি না, আমি পাতি একদম ঘরোয়া যে রান্না সেই রান্না করতে পারি। তো ছেলেটি বলে মাসিমা কোনো চিন্তা নেই, আপনি একদম ইতস্তত হবেন না, মানে ব্যস্ত হবেন না, আমার বন্ধুরা আপনি যে রান্না করবেন সেটাই খাবে, আপনাকে ওই সব হাইফাই রান্না কিচ্ছু করতে হবে না। তো মাসিমা বলে ঠিক আছে আমি যা জানি আমি সেটুকুই করব, তুমি তোমার বন্ধুদেরকে বলো, নেমন্তন্ন করো। তো ওর বন্ধুরা আসে, 2-3টে মেয়ে কয়েকটি ছেলে, তারা সব আসে, এবং মাসিমা যেটুকু জানেন, যে যে আইটেম করতে জানেন সেই আইটেমই মাসিমা রান্না করেন তাদের জন্যে, এবং তারা প্রত্যেকে খেয়ে মানে স্পিচলেস হয়ে যায় যে এত ভালো টেস্টি রান্না মাসিমা করতে পারেন, আমরা এরকম রান্না কখনো খাইনি। কেননা দেখো মায়ের হাতের রান্না সবসময় বেস্ট লাগে, কিন্তু এই মহিলার রান্না তারা খেয়ে মানে অবাক হয়ে গেছে যে এত বড় বড় হোটেলেও তো আমরা এরকম রান্না খাইনি, ওনার হাতে জাদু আছে, এত অসাধারণ টেস্ট, এত সুন্দর টেস্ট। তো তারা মাসিমাকে বলে যে মাসিমা আপনি এত ভালো রান্না করেন, মানে আপনি তো এটা নিয়ে কিছু ভাবতে পারতেন। তো মাসিমা বলেন দেখো আমার ছেলে বা বৌমা কেউই এই রান্না পছন্দ করতো না, তারা বলতো যে জঘন্য রান্না, আমি নাকি রান্না করতে পারি না, তারা মুখে দিতে পারে না, তো কিছু করার তো কোনো প্রশ্নই ওঠে না। তখন একটি মেয়ে বলে যে মাসিমা আমি আপনাকে মানে আমরা সবাই আপনাকে যদি হেল্প করি, আপনি একটা হোম ডেলিভারি খুলুন, বাড়ির থেকে রান্না করে দেবেন, আর ছেলেটি
ওর নাম সঞ্জয় বোধহয়, আমার মনে নেই, যাই হোক আমি সঞ্জয় বলছি, যে সঞ্জয় তো আছে, সঞ্জয় পড়ার ফাঁকে ফাঁকে ডেলিভারিগুলো দিয়ে আসবে। তো সঞ্জয় রাজি হয়ে গেল। মাসিমা বলে দেখো আমি কতই বা রান্না জানি, এইসব রান্না পাতি রান্না ঘরোয়া রান্না এসব কি আর কেউ নেবে? বলে নিশ্চয়ই নেবে, আর আমার তো কোনো পুঁজিও নেই। মাসিমা বললেন আমি কি দিয়ে শুরু করব বলো, আমার তো কোনো হাতে টাকা নেই। তখন একটি মেয়ে তার মধ্যে, মানে সঞ্জয়ের বন্ধু সার্কেলের মধ্যেই একটি মেয়ে বলে মাসিমা আমি 10,000 টাকা আপনাকে দেবো, আপনি এটা দিয়ে শুরু করুন, তারপর দেখুন কি হয়। তো মাসিমা সেই মতো সেই মেয়েটির টাকা নিয়ে অল্প করে আরম্ভ করলেন। প্রথমে 10 জন, তারপরে আস্তে আস্তে 20 জন, 50 জন, 100 জন, মানে ক্রমশ মাসিমার ডিমান্ড বাড়তে থাকলো, হোম ডেলিভারি বাড়তে থাকলো। মানে লোক পরম্পরায় জানাজানি হতেই তারা সবাই অর্ডার দিতে আরম্ভ করলো, এবং এতটাই ব্যস্ত হয়ে পড়লেন মাসিমা এবং এত ডেলিভারি যে সঞ্জয় একা ডেলিভারি করতে যেতে পারতো না। শেষে আস্তে আস্তে লোক হায়ার করলো, লোক রাখলো মাইনে দিয়ে, তারা ডেলিভারি করতো। আস্তে আস্তে লোক রাখা হলো মাসিমাকে হেল্প করবার জন্যে। মানে এত মানে কোয়ান্টিটিতে মাসিমাকে রান্না করতে হতো, মাসিমার পক্ষে একা সম্ভব হতো না, যে কারণে সেই জন্যও লোক রাখা হলো। তো এইভাবে চলছে, আস্তে আস্তে ব্যাপারটা অনেকটাই বাড়ছে। মাসিমাও খুব খুশি, এবং মাসিমা নট অনলি সঞ্জয়ের প্রত্যেকটা বন্ধুর কাছ থেকে খুব ভালোবাসা পান, খুব রেসপেক্ট পান। তো খুব ভালোভাবে মাসিমার দিন কাটছে। হঠাৎ একদিন বন্ধুরা মিলে বলল মাসিমা আপনি এবার একটা হোটেল খুলুন, একটা ছোটখাটো হোটেল খুলুন, যাতে হোম ডেলিভারির থেকে আরো বেশি মানুষের কাছে আপনি আপনার খাবারটা পৌঁছে দিতে পারেন। কেননা সবাই তো আর জানে না, তো একটা হোটেল রেস্টুরেন্ট টাইপের খুললে লোকেরা সেখানে দাঁড়িয়ে খেতে পারবে, সেখান থেকে খাবার কিনতে পারবে। তো সেটা ওর মাসিমা রাজি হয়ে গেলেন, এবং আস্তে আস্তে একটা রেস্টুরেন্ট খুললেন। সেখানে উপচে পড়ে ভিড়, এত রান্না, মানে মাসিমার সবার প্রিয় হয়ে গেল, এবং ক্রমশ সেই রেস্টুরেন্টটা একটা 5 স্টার হোটেল ধারণ করলো একদিন, এবং তার নাম উনি রাখলেন বোধহয় অনিজ কিচেন। এটাও আমার ঠিক মনে নেই নামটা, মনে হয় অনিজ কিচেন। তো মানে এত নামডাক হয়ে গেল, এত মানে ফ্লারিশ অবস্থা হয়ে গেল, মাসিমা যেটা কোনোদিন কল্পনাই করতে পারেননি। তো মানে সেটা একটা 5 স্টার হোটেল হয়ে গেল। তো একদিন মানে সব নামডাক হয়ে গেছে, সব জায়গায় কথা বেরিয়ে গেছে, রিপোর্টাররা আসছে। একদিন ওনার ছেলের বউ, সে তার হাজবেন্ডকে মানে মাসিমার ছেলেকে বলল, জানো এখানে কাছাকাছি একটা এরকম নতুন 5 স্টার হোটেল খুলেছে, এবং সেখানে নাকি প্রচণ্ড ভালো রান্না বান্না হয়, মানে খাবার পাওয়া যায়, এবং সেই 5 স্টার হোটেলের ওনার হচ্ছেন একজন বয়স্ক মহিলা। তো আমার খুব ইচ্ছে আমার সব বন্ধু বান্ধবরা ওখানে গিয়ে খেয়ে এসে আমাকে বলেছে যে তোরাও যা, দারুণ লাগবে। তো চলো না আমরাও যাই, গিয়ে ওখানে থেকে খাবার কিনে খাই। দেখি না একজন মহিলা নাকি বিরাট নামডাক হয়েছে, আমরা তো তাকে দেখতে পাবো না, কিন্তু তার খাবারটা তো খেতে পারবো, দেখাই যাক না টেস্ট করে, চলো না একদিন। তো ছেলে রাজি হয়ে গেল, বললো চলো আজকেই ডিনারটা করতে যাই ওখানে। তো ওরা ডিনার করতে গেল সেই 5 স্টার হোটেলে ঢুকে, এবং ডিনার খাচ্ছে, অসাধারণ রান্না, দুজনকারই ভীষণ ভালো লাগছে। এবং হঠাৎ করেই যে বৌমা ছিল সে দেখলো একটা জায়গায় প্রচুর রিপোর্টার, ফটোগ্রাফার, তারা সব ভিড় করেছে। তো মানে বলল যে ছেলেকে যে দেখি চলো, আমার মনে হয় ওনার এসছে, ওনারকে সবাই ছেঁকে ধরেছে, সব রিপোর্টাররা ছেঁকে ধরেছে। তো ছেলে বলল আরে কেউ একজন হবে, ছাড়ো না, ওনারকে দেখে কি হবে, খাবারটা ভালো সেটাই আমরা এনজয় করি, ওনারকে দেখে কি হবে। বউ বলল চলো না, একদম 5 স্টার হোটেলের ওনার, তাকে দেখা যাবে, আমার বন্ধুরাও বান্ধবীরাও দেখেছে, আমিও দেখবো, চলো না, তাকে টেনে নিয়ে গেল। এবার উঁকি ঝুঁকি মেরে রিপোর্টারদের ফাঁক ফুঁক দিয়ে প্রচুর সিকিউরিটি ছেঁকে রয়েছে, সেখান থেকে একটু সরিয়ে ছেলে দেখে ওটা তো ওর মা বসে আছে, যে ওনার মানে ওই 5 স্টার রেস্টুরেন্টে। ও সঙ্গে সব মানে ভিড় ঠেলছে। তখন আবার রিপোর্টাররা ওকে বলছে আরে মশাই আপনি কি ভিড় ঠেলে যাচ্ছেন, দেখছেন না আমরা রিপোর্টাররা এসে গেছি, আমরা ওনার ইন্টারভিউ নেবো, আপনি কি ভিড় ঠেলে যাচ্ছেন, সরুন এরকম বলছে। তখন ছেলে বলছে আরে আমাকে সরাচ্ছেন, জানেন উনি কে, উনি আমার মা, আমি ওনার ছেলে।
তো তখন সবাই অবাক হয়ে যাচ্ছে যে এই আবার কে আবার ছেলে বলছে। তারপরে সেই ছেলে ভিড় ঠেলে ঠেলে মায়ের কাছে পৌঁছেছে। কিরম চেঁচাচ্ছে জানো, কি বলবো বলো, কন্টিনিউয়াসলি মানে এমলেসলি চেঁচাচ্ছে, কেউ নেই বাইরে। তো যাই হোক, তো ছেলেটি সেই ভিড় ঠেলে ভেতরে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, মা চিনতে পারছো আমি তোমার ছেলে? ভদ্রমহিলা একটু দেখে টেকে বললেন, না আমি চিনতে পারছি না। বলে, কি বলছো, আমি তোমার ছেলে মা, তুমি আজকে এত নাম করে ফেলেছো, এ করেছো, আমাকে চিনতে পারছো না? সে রিপোর্টারদের দিকে তাকিয়ে বলছে, বৌমাও গেছে সঙ্গে সঙ্গে, যে মা আমি তোমার বৌমা, তুমি আমাকে চিনতে পারছো? মাসিমা বললেন, না না আমি আমি এদেরকে চিনি না। রিপোর্টারদের দিকে তাকিয়ে ছেলে বৌমা সব বলল, এই যে আপনারা সব ফটোগ্রাফাররা ছবি তুলুন, আমি এনার ছেলে। ও বলল, আমি এনার বৌমা, আমাদের সঙ্গে ছবি তুলুন। তখন ভদ্রমহিলা বললেন, সিকিউরিটি এদেরকে বার করে দাও, এরা কে, কোথাকার কে, আমার এত কাছে চলে এলো কি করে? আমি তো রিপোর্টারদের এখন ইন্টারভিউ দেবো, ফটোগ্রাফাররা রয়েছে, আর এরা কে? এসব পাবলিক, আমি তাদেরকে চিনি না, এরা কি আমার এত কাছে, এরা মানে আননোন লোকজন, তারা চলে আসছে কি করে? তখন সিকিউরিটি ওদেরকে হিচড়ে টেনে বার করে দিল। ওরাও মানে ছেলেও বলছে, মা তুমি আমায় বার করে দিচ্ছ, আমি যে তোমার ছেলে, তুমি পারলে আমাকে এরকমভাবে বার করে দিতে। সঞ্জয় কিন্তু সেখানে আছে, সঞ্জয়ের বন্ধুরাও সেখানে আছে। তারপরে মাসিমা তো রিপোর্টারদের সব ইন্টারভিউ দিলেন, সব কিছু করলেন টললেন, সবাই চলে টলে যেতে সঞ্জয় তখন মাসিমার কাছে এসে বলছে, মাসিমা আমি যেটা মানে চিন্তা করছি এটাই কি তোমার ছেলে বৌমা এসেছিল? মাসিমা বলল, হ্যাঁ, কিন্তু আমি ওদেরকে আর চিনি না। মানে ছেলে যে আজকে বলল যে মা তুমি আমাকে তাড়িয়ে দিতে পারলে, আমি তোমার ছেলে। বৌমাও বলল যে মা আমি তোমার বৌমা, তুমি আমাকে এরকম করে তাড়িয়ে দিচ্ছ। একদিন তো সেই ছেলে বউই তো এই মাসিমাকে তাড়িয়ে দিয়েছিল, এই নিজের মাকে তাড়িয়ে দিয়েছিল। আজকে সেই মাসিমা উচিত শিক্ষা দিলেন সেই ছেলে বউকে। ছেলে বউ মুখ নিচু করে চলে গেল, কেননা সিকিউরিটি তাদেরকে গলা ধাক্কা দিয়ে টেনে 5 স্টার হোটেল থেকে বার করে দিল। তাদের আর মুখ নেই যে আর ফিরে যাবে, এবং মাসিমা একদম মানে বিন্দাস রয়েছেন। তো সঞ্জয় বলল যে মাসিমা তোমার নিজের ছেলেকে তুমি এরমভাবে করলে। তখন মাসিমা বলল, না আমি তো ওকে চিনি না, ও কোথাকার কে, আমি ওকেও চিনি না, আর ওই ভদ্রমহিলা যে সঙ্গে এসছে তাকেও চিনি না, কেননা আমি জানি আমার ছেলে আমার সঙ্গে রয়েছে, এবং আমার ছেলে হচ্ছে এই সঞ্জয়। তার দিকে তাকিয়ে বলল, তুমি আমার ছেলে, তুমি আমার প্রকৃত ছেলে, সেই তুমি আমার পাশে আছো, কাজী আমার ছেলে তো আমার পাশে আছে, ওরা কে, কোথাকার কে আমি চিনি না, ও হাঁটাও। তো আমার গল্পটা পড়ে এত ভালো লাগলো, সেই থেকে আমি ভাবছি জানো তো যে কি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেননা দেখো এখন তো আর বললামই তো মোবাইল নেই যে পড়ে শোনাবো লাইন বাই লাইন, তাহলে বোধহয় আরও ভালো হতো। জানি না আমি কতটা তোমাদের বলতে পারলাম, একটা পড়ে শোনানো আর মুখে গল্প বলাটা মধ্যে তো তফাৎ নিশ্চয়ই থাকবে। চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সামনে গল্পটাকে ফুটিয়ে তুলতে, বাট জানি না কতটা পেরেছি, এবং তোমরা আশা করি গল্পটা বুঝতে পেরেছো কি। তো এই হলো গল্প, এবং আমার ভীষণ ভীষণ টাচিং লেগেছে যে মাসিমা যে জিনিসটা করতে পেরেছেন, এই রকম যদি সত্যি বাস্তবে প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা করতে পারতো, তাহলে কারুককে না আজকে আর বৃদ্ধাশ্রমে যেতে হতো না। প্রচুর ছেলে কিন্তু ওই রকমই আছে, প্রচুর বউ কিন্তু ওরকমই আছে, যারা শাশুড়িকে বা মা বাবাকে এরকম দুচ্ছাই করে রাস্তায় বার করে দেয় বা বৃদ্ধাশ্রমে ঠেলে দেয়। তো সবাই যদি সত্যি বাস্তবেও এরকম মাসিমার মতো সঞ্জয়ের মতো ছেলেকে পেত, এবং এতখানি নিজের দাঁড়াতে পারতো, এস্টাবলিশ হতে পারতো, এবং ভবিষ্যতে তাদের নিজের রক্তের ছেলে, নিজের পেট থেকে জন্ম দেওয়া ছেলেকে এবং তার বউকে এই রকমভাবে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারতো, উচিত শিক্ষা দিতে পারতো, তাহলে কিন্তু খুব ভালো হতো, জানো তো, খুব খুব ভালো হতো। কিন্তু সেটা তো রিয়েলিটি নয়, সেটা বাস্তবে মানে হয় না, এটা গল্প বলেই হয়েছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছিল গল্পটা, খুব মানে মন ছুঁয়ে গেছে যাকে বলে। তো যাই হোক, আর গল্প করব না, কিছুটা অন্তত ভিডিওর সময় বাঁচিয়ে রাখছি। আমার বিকেলে যে আসবে তার সঙ্গে তোমাদের একটু দেখাবো, তাকে মানে কিভাবে কি আমরা এনজয় করছি দুজনে মিলে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই এখন ভিডিওটা এই অবধি থাকছে, পরে আবার বিকেল থেকে সে এলে অবশ্যই কন্টিনিউ করব, তোমরা কিন্তু সঙ্গে থাকবে। 5টা বেজে গেছে, আমি বলেছিলাম তোমাদের
আমাদেরই পরিবারের একজন আসবে। ও এত চেঁচাচ্ছে না। আমাদেরই পরিবারের একজন এখন আসবে, তো সে এসে গেছে। কে এসেছে সেটা তোমরা দেখতেই পাবে। দাঁড়াও, আগে আসুক তারপর। ম্যাগির অবস্থা দেখো। আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম জানো, উঠেছি, উঠে তারপরে মানে জাস্ট ফ্রেশ হয়েছি। তো ওকে দেখেছো ওর অবস্থাটা? কে এসছে সে কিন্তু ও জানে না, কিন্তু ওই কেউ একটা আসছে, পাগল হয়ে গেছে। তো তোমরা দাঁড়াও, ও আসুক, তারপরে আবার তোমরা দেখতে পাবে। এসে গেছে, তো চলো দরজাটা খুলি। ইন্টারকমে এক্ষুনি বললো নিচ থেকে, তো এক্ষুনি ওপরে চলে আসবে। তো তোমরা আমার সঙ্গে থাকো। এই যে কে এসেছে সেটা আর বলতে হবে না, জানি না তোমরা এত দূর থেকে চিনতে পারছো কিনা। এসো, তোমাকে দেখাই। আর লজ্জা লজ্জা করো না, লজ্জা লজ্জা করো না। এই যে বড্ড লজ্জা পায় বিনীতা। বিনীতা আমাকে অনেক কমেন্ট করে, তোমরা সবাই জানো। ও আগেও এসছে, তো এতক্ষণ তোমাদের বলিনি। তো ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসলেই আমার সঙ্গে একবার দেখা করে। তো এই যে এসেছে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এলে একবার মুনির সাথে। আজকে অনেক ফ্রি হয়েছে, প্রথমবার ফ্রি ছিল না। বসো বসো। বার করবি? হ্যাঁ তুই বার করবি? করবি কি? বার করবি? তুই বার করবি? তুই বার করবি? তুই বার করবি? কি হয়েছে? ঘুম নেই আজকে? সব হয়ে গেছে। ম্যাগির অবস্থা দেখো। ওর এইসবের উপরই বেশি নজর, কোথায় কাগজ, কোথায় দেখো কাণ্ড। প্যাকিং করেছে। তারা আমারও তারা করতে পারছি না তো, কোনো পুরো তারা আমারও তারা। দাঁড়াও 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 দাঁড়াও। এই আমার দ্বারা হচ্ছে না, আমি ধরছি, তুমি খোলো, ভেতর থেকে বার করো। সাংঘাতিক অবস্থা। এই তো ম্যাগি টয় হয়ে গেল। বিনীতা আবার সব গিফট নিয়ে এসছে, কোনো মানে হয় না বলো এগুলো। তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, এখন আর ম্যাগি যা উৎপাত করছে কাজে এখন আর দেখাতে পাচ্ছি না। এখন আমাদের একটু আড্ডা হোক। আর এই যে এই মহিলা, ও টয় পেয়ে গেছে, আরো একটা টয় এনেছে, সেটাকে তুলে রেখেছি, কেননা একসঙ্গে দুটো দেবো না। তো এখন একটু ওইটা নিয়ে ব্যস্ত আছে, আমরা তাহলে একটু কথা বলতে পারবো। এই সবে হ্যাঁ হ্যাঁ, এই যে একটু সামান্য খাবারের ব্যবস্থা করেছি। আর বিনীতাকে খাওয়ানো না, মানে খাইয়ে সুখ নেই, জানো তো। ও সবই কেবল না 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 করে। হ্যাঁ, সেই দই বড়া বলেছে, দই বড়াও দেখো। ব্যাস, আমাকে আর দিও না, তুমি নাও। একদম। আর সার্ভিং গুলো তো জানোই, বিদিশা এসেও সার্ভ করে নিজে, আর এর গাড়েও দিয়ে দিয়েছি। সার্ভিং এর দিয়ে তো ওরা সুন্দর করে প্যাকেজিংই দিয়েছে। ফুচকাও আনা হয়েছে দেখো, সে ফুচকাও খেতে পারবে না নাকি। সেটা আমি এক প্লেট বললাম, তুমি গোটা গোটা এক প্লেট এনেছো। গোটা এক প্লেট আনবো না? ফুচকা জিনিস বলো এক প্লেট খেতে পারবে না। আচ্ছা, ফুচকা জিনিস কি হাফ হাফ করে, মানে এত একবার মুখে দিলেই তো ফুচকা শেষ, তো সেইটাকে আবার নাকি ও খেতে পারবে না। আমি বলেছি পুরো প্যাক শুদ্ধ তাহলে নিয়ে যাও বাড়িতে।
এই চাটনিটাও দাও। হ্যাঁ চাটনি ভালোই তো, খাওয়া হলো, আবার ছাদা বেঁধে নিয়েও যাওয়া। হ্যাঁ মাতা এ না। এই তুমি আমায় কতগুলো দিচ্ছ? না না 4টে দাওনি তুমি, 5খানা দিয়েছো আমায়। ওরা হিসেবে গন্ডগোল করে। না 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 তুমি নিয়ে নাও আরেকটা। ওরা হিসেবে গন্ডগোল করেছে। এই বাচ্চারা কিছু না পেয়ে ও খাবে না এসব। হ্যাঁ ও এসব কিছু, ওর ইন্টারেস্টও নেই, আর ওর ওই খাবার দেখে ছুটে আসারও হ্যাবিট নেই। না না একদম নেই, ব্লগেও তো দেখি কখনো ওরকম করে না না। তোমায় দেবো তো? হ্যাঁ হ্যাঁ তুমিও নাও ওপরে ছড়িয়ে। হ্যাঁ তো একটু খাওয়া দাওয়া হচ্ছে, স্ন্যাক্স আইটেম, ডিনারের মতো নয়। তো কিছুই খাবে না করছে, তার মধ্যে আর কি করব বলো। আর কালকে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি না, সেটা 2 মিনিটের ভিডিও একটা পোস্ট হয়ে গেছে। ওটা পুরোপুরি টেকনিক্যাল ফল্ট, মানে আমি পুরো একদম বুঝতেই পারিনি, এবং বিনিতা এসেই সেটা আমাকে ধরিয়ে দিয়েছে যে মুন এত ছোট একটা ভিডিও দিয়েছো, হয়তো তুমি পরে দেবে। তখন আমি রিয়েলাইজ করলাম জানো, তখন দেখছি যে আরে সেটা তোমার 2 মিনিটের ভিডিও গেছে। তো এই মাত্র আমি আসল ভিডিওটা পোস্ট করেছি, তোমরা প্লিজ একটু দেখো। আমি খুবই সরি যে এটা মানে হওয়া উচিত ছিল না, কিন্তু ওই হয় না, মানে মানুষ মাত্রই তো ভুল হয় তাই না, মানুষই তো ভুলটা করে। তো সেই হিসেবে আমার এই ভুল আমার আগেও একবার হয়েছিল, এটা সেকেন্ড টাইম। হোপফুলি আর থার্ড টাইম যাতে না হয় সেই চেষ্টা নিশ্চয়ই করব। তো তোমরা একটু দেখে নিও। তো চলো, দই বড়া এখন ও কি করেছে আমি এখন গুনতিটা দেখবো। 4টে 5টার কিছু গন্ডগোলও করবেই আমি জানি, তো সেটা একটু মিলিয়ে নিই, বুঝেছো তো। দারুণ করেছো কিন্তু, দই বড়াটা ভীষণই ভালো করেছে। এখানে ছোট ছোট বড়া দেয়, আমাদের ওখানে একটু বড় দুটো দেয়। হ্যাঁ এখানে একটু বেশিই ছোট। হ্যাঁ বেশিই ছোট, মানে এটা ঘরোয়া আমরা যেরকম করলে ছোট ছোট করি সেরকম। ফুচকাটাও খেয়ে ফেলতে পারতে না, এটাই ডিনার। বাবা আর কি বলো তো, গরমে না আরো দেখবে খাওয়ার সেই ইচ্ছাটাও একটু কমে যাচ্ছে। তাই বলো, এরাই ভালো। হ্যাঁ কারোর পিছনে লাগাও নেই, কিছুই নেই বলো, শুধু ঘরটা নোংরা করলে। ও ম্যাগি দেখো তুমি ঘরটা কি করলে। বিনিতার এবার যাওয়ার সময় হয়ে এলো, 7:30 বাজে, ওকেও তো যেতে হবে। আর ঝড় বৃষ্টি আসার একটা ফোরকাস্ট আছে, জানি না সেটা আবার কতদূর কি সত্যি কথা। এর রোজই তো শুনছি ঝড় হবে ঝড় হবে, তাও একটা তো মানে মনে হয় না শুনলে যে বাবা ভালোভাবে বাড়িতে পৌঁছে যাই। ও এখন উবের ডাকছে, তারপরে আস্তে আস্তে এগোবে। বেশ ভালো কাটলো আজকে বিকেলটা, আড্ডা মেরে গল্প করে, একা একাইতে থাকি, বেশ ভালো লাগলো। সাবধানে যেও। চলো বাই। লক্ষ্মী মেয়ে কিন্তু। হ্যাঁ হ্যাঁ খুব লক্ষ্মী, সাবধানে যেও। হ্যাঁ এই মাত্র বিনিতা চলে গেল, আর আমি ব্লগটাকে এখানে শেষ করে দেবো এইবার। বেশ ভালো লাগলো, মজা হলো, খাওয়া দাওয়া হলো। ও মোটে খেতে পারে না, যে কারণে মানে যাই দিই না কেন ওর কাছে এটা অনেক বেশি। যাই হোক, এক একজন তো এক এক রকম না, ও খুব একটা খেতে ভালো মানে পছন্দও করে না আর পারেও না। তো যাই হোক, দই বড়াটা খেয়েছে, আর ফুচকাটা আমি ওকে দিয়ে দিয়েছি প্যাক করে, ও বাড়িতে গিয়ে রিল্যাক্স করে খেতে পারবে। তো চলো, যদি এই অবধিও তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।